রাজধানীর পান্থপথ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। সাংবাদিক শওকত মাহমুদের নামে কতগুলি নির্দিষ্ট মামলা ছিল, সেই মামলার কারণেই তাকে ধরা হয়েছে। সাংবাদিক প্রবীর শিকদার 3 দিনের রিমান্ডে, তাকে গ্রেফতার করা দুঃখজনক মন্তব্য তথ্যমন্ত্রীর। তড়িঘড়ি করে গ্রেফতার রিমান্ড সবই অস্বাভাবিক বললেন সুরঞ্জিত। আইনের সুরক্ষা যাতে নিশ্চিতভাবে পান সেই ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সবসময় নজর রাখব। রাতেই এসে গাড়ি করে নিয়ে গেল, এত এফিশিয়েন্ট হয়ে গেল পুলিশ ডিবি, যেন মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার আসামি আজিবর ও রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরজু গুলিতে নিহত। র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ। টিকিট জটিলতা সহ নানা কারণে দুর্ভোগে হাজার হাজার হজযাত্রী। বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট। সমাধান হয়েছে ভিসা সমস্যার, দাবি কর্তৃপক্ষের। ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এবার কোরবানির হাটে পশুর দাম বাড়ার আশঙ্কা। আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। সমুদ্রে বাংলাদেশি জলসীমায় আবারও বেড়েছে ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ। মাছ শিকারের পাশাপাশি চালানো হচ্ছে জেলেদের উপর নির্যাতন, মানতে নারাজ কোস্টগার্ড। এবং বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক প্রচারণা ও রাজনৈতিক অস্থিরতায় তৈরি পোশাক খাতে কমেছে প্রবৃদ্ধি, নেমেছে সর্বনিম্ন পর্যায়ে। যাত্রাবাড়ী থানার নাশকতার 3 মামলায় রাজধানীর পান্থপথের এক সভা থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। দুপুরের পর তাকে নিম্ন আদালতে নেয়ার কথা রয়েছে। সকালে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলন আয়োজন করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনোত্তর সভা। এখানে যোগ দিতে যাচ্ছিলেন সাংবাদিক শওকত মাহমুদ। সভাস্থল থেকে সাদা পোশাকের পুলিশ আটক করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টাকে। এখানে এসে যেভাবে যে হলে অনুষ্ঠান হবার কথাই হলটাকে বন্ধ রাখা, আমার মতো একজন শিক্ষক এবং আমার চারপাশে যে ব্যক্তিবর্গ আছেন তাদেরকে আটকিয়ে দিয়ে মস্ত বড় একটা কাজ হয়ে গেল বা কাজ করা হলো, এইরকম মনে করার কোনো কারণ নেই। আটকের পর শওকত মাহমুদকে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। ওনার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানা এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ইত্যাদি অপরাধে 3টি পৃথক মামলা আছে। একটি মামলার মধ্যে বিশেষ ক্ষমতা আইনে নেওয়া হয়েছে। উনি এজাহারনামীয় আসামি এবং ওনাকে চার্জশিটে ওনার নাম আছে। সে কারণে এছাড়া ওনার বিরুদ্ধে একাধিক মামলা আছে বিভিন্ন থানায়। এই অপরাধে ওনাকে আজ সকালবেলা পান্থপথ এলাকা থেকে ওনাকে গ্রেফতার করা হয়। এদিকে শওকত মাহমুদের সাথে দেখা করতে না দেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। তো আমি ওখান থেকে কোনো পারমিশন পাচ্ছি না, ওনারা দিচ্ছেন না, ঢুকতে দেওয়া যাবে না। তো বললো যে আপনাদের লাইন ঘাট বের করে আপনারা নিজেরা খুঁজে খুঁজে বের করে নেন, কারা নিয়েছে সেটা তো আমরা জানি না। সর্বশেষ সোমবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে অংশ নিয়েছিলেন তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা শওকত মাহমুদকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। রুমেল, শওকত মাহমুদকে গ্রেফতারের বিষয়ে পুলিশ কি বলছে?
মডুসি, আপনি এর মধ্যে জেনেছেন যে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। তো আমরা গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে আজকে সকাল 11টার দিকে তাকে হচ্ছে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে এবং এর পরপরই তাকে এই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে রাখা হয়। এবং বেলা 12টার কিছু পরে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে যাত্রাবাড়ি থানার 3টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল এবং এই 3টি মামলাতে তিনি এজাহারভুক্ত এবং চার্জশিটভুক্ত আসামি। এবং যে মামলা 3টির কথা বলা হয়েছে, 3টি মামলায় হচ্ছে আপনার এই চলতি বছরের অর্থাৎ 2015 সালের 24শে জানুয়ারি যাত্রাবাড়ি থানায় মামলা 2টি দায়ের করা হয়েছিল এবং 3টি মামলার মধ্যে 2টি মামলা হচ্ছে আপনার দ্রুত বিচার আইনে দায়ের করা মামলা এবং একটি মামলা হচ্ছে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা। এবং এই মামলার অভিযোগে যেটি বলা হয়েছিল যে এই চলতি বছরে আপনি জানেন যে পেট্রোল বোমা হামলা চলছিল। তো বলা হয়েছিল যে বাসে পেট্রোল বোমা হামলা, বাসে আগুন দেয়া, নাশকতা এবং হচ্ছে ককটেল বিস্ফোরণ, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে। তো গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে যেহেতু তিনি মামলার এজাহারভুক্ত এবং চার্জশিটভুক্ত আসামি ছিলেন, তো সেই কারণে তারা গ্রেপ্তারের জন্য তারা তাকে খুঁজছিলেন। তো আজকে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসে। সাম্প্রতিক সময়ের কোনো প্রেক্ষাপট এই ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে গোয়েন্দা কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তবে স্বাভাবিকভাবে আপনি জানেন যে কোনো একজন ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হয় তাকে আদালতের কাছে উপস্থাপনের একটি বাধ্যবাধকতা রয়েছে। তো গোয়েন্দা কর্মকর্তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আজকে তাকে কখন আদালতে হাজির করা হতে পারে কিংবা কবে হাজির করা হতে পারে। তো গোয়েন্দা কর্মকর্তাদের একটি সূত্র আমাদেরকে জানিয়েছেন যে আজকে তাকে আদালতে নেওয়া হতে পারে, কিন্তু সেই সময়টি কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে গোয়েন্দা কর্মকর্তারা আমাদেরকে বলেননি। আর এছাড়া আপনি জেনেছেন যে এরই মধ্যে শওকত মাহমুদের স্ত্রী ফেরদৌসী মাহমুদ সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু গোয়েন্দা কর্মকর্তা তাদের সঙ্গে দেখা হয়নি এখনো পর্যন্ত। তো আমরা অপেক্ষা করছি যে শওকত মাহমুদকে হয়তো আজকে আদালতে নেওয়া হতে পারে এবং যেহেতু তিনি একটি মামলার চার্জশিটভুক্ত আসামি, তার বিরুদ্ধে হয়তো রিমান্ড আবেদনও করা হতে পারে, নাকি রিমান্ড আবেদন করা হবে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখনো জানতে পারিনি। সেই তথ্যগুলো আমরা যখনই জানবো আমি আবারও ফিরবো। তো গোয়েন্দা কার্যালয়ের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। মটুসি। দর্শক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে এই ঘটনার সবিশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় সাংবাদিক প্রবীর শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বেলা 12টার দিকে ফরিদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হামিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে সাংবাদিক প্রবীর শিকদারকে আদালতে আনা হয়। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 10 আগস্ট প্রাণনাশের আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন প্রবীর শিকদার। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শমশের ও যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে নিজ অফিস থেকে আটক করা হয় প্রবীর শিকদারকে। রিমান্ড হওয়ার কোনো যৌক্তিক কারণই নাই। উনটা যেই এজাহারটা দাখিল করেছেন, এজাহারে একের অধিক কোনো আসামি নাই। একজনই স্ট্যাটাস দিয়েছেন এবং একজনের নামই আসামি হিসেবে আসছে। এখানে আর কোনো আসামি যেহেতু নাই এবং অজ্ঞাতনামা কোনো আসামি নাই, সেহেতু একটা কমপ্লিট এজাহার, এই এজাহারে এই রিমান্ডের কোনো আবশ্যকতা নাই। আমাদের বক্তব্য এবং মামলার সপক্ষে যথার্থ যুক্তি তুলে ধরার চেষ্টা করেছি এবং আমরা মনে করি হুজুর আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি বিধায় হুজুর আদালত ন্যায় পরবশে দয়া পরবশে 3 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে। যে সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন উপযুক্ত বিচার পেয়ে আমার স্বামীকে মুক্ত করে নিতে পারি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকালে সচিবালয়ে শওকত মাহমুদ ও সাংবাদিক প্রবীর শিকদার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, যাত্রাবাড়ি থানায় নাশকতার 3 মামলায় সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আইনি সহায়তা না নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণেই সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক শওকত মাহমুদের নামে কতগুলি মামলা ছিল, সেই মামলার কারণেই তাকে ধরা হয়েছে এবং এটাই হলো মূল কারণ। সুনির্দিষ্ট মামলা ছিল, মামলার জন্য তাকে ধরা হয়েছে। প্রবীর শিকদারের ওই যে সেই এটা তো আপনি দেখেছেন, আমরা উদ্দেশ্যমূলক কাউকে ধরিনি, আমরা কাউকে মানে তার কণ্ঠরোধ করার জন্য ধরিনি। আমরা এই যে খবর ছাপিয়েছেন কিংবা খবর তার মতামত প্রকাশ করেছেন সেই জন্য ধরা হয়নি। আরেকজন মানে এখানে নিবেদন করেছেন যে তার আশঙ্কা সে যদি মারা যায় তাহলে আমাকে অ্যারেস্ট করবে, সেই জন্যই ধরা হয়েছে।
এদিকে সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার করা দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রবীর শিকদার যাতে আইনি সুরক্ষা পান সে বিষয়ে তথ্য মন্ত্রণালয় নজর রাখবে বলে জানান মন্ত্রী। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তিনি এ মন্তব্য করেন। প্রবীর শিকদারকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমার ঘনিষ্ঠজন, এবং সে যখন আরেকবার বিপদে পড়েছিল আমার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রবীর শিকদারের গ্রেপ্তার হওয়ার ঘটনাটা দুঃখজনক বলে আমি মনে করি। তবে প্রবীর শিকদারকে পক্ষে যত রকম আইনি সুরক্ষা নিশ্চয় উনি যাতে বঞ্চিত না হন এবং আইনি সুরক্ষা যাতে নিশ্চিতভাবে পান সেই ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সবসময় নজর রাখবো। সাংবাদিক প্রবীর শিকদারকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। সময় সংবাদকে দেয়া এক প্রতিক্রিয়ায় মুক্তিযোদ্ধার সন্তান প্রবীর শিকদারকে তড়িঘড়ি করে গ্রেফতার, রাতের আধারে ফরিদপুর নিয়ে যাওয়া, হাতকড়া পরিয়ে আদালতে তোলা এবং রিমান্ডে নেয়াকে অস্বাভাবিক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি। কোনো বিবেকবান মানুষের আর শান্ত হয়ে থাকার অবস্থা নেই। এই লোকটিকে হাতকড়া দিয়ে নিয়ে যাওয়া এবং তার ছবি প্রকাশ করা এটি আরো বেশি খুব যন্ত্রণাদায়ক হয়েছে। আমি বুঝি না এটার কেন বেইল হলো না। আমার যতটুকু সীমিত জ্ঞান আছে আইনে, অঙ্গহানি লোক যদি কোর্টের সামনে হাজির হয় তাকে জামিন দেওয়া যায়, তারপরে তাকে ইন্টারোগেট করতে হবে, রিমান্ডে নিতে হবে, এটাও আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হয়নি। তাছাড়া এই অঙ্গহানির লোকটি সে হাইকোর্ট ছাড়া বসতে পারে না। রাতেই এসে গাড়ি করে নিয়ে গেল, এত এফিশিয়েন্ট হয়ে গেল পুলিশ ডিবি, যেন মনে হয় এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এবং সবচেয়ে বেশি অবস্থান। আমি আবারও বলতে চাই যে সাংবাদিক এবং সাংবাদিকতা একটি প্রতিষ্ঠান, এটি ফোর্থ স্টেট। সবাইকে এই জিনিসটি বুঝতে হবে, একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরেকটি প্রতিষ্ঠান যেতে পারে না। যারা আইনের শাসনের প্রতি সম্মান দেখায় না তাদের সাথে সন্ত্রাসীদের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। ৭১ টেলিভিশনে দুই বিচারপতির কথোপকথন প্রকাশ এবং টকশো বিষয়ক শুনানি আদালতে চলাকালে এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। সকালে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। প্রধান বিচারপতির বরাত দিয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের আরও জানান, বিচারাধীন বিষয় নিয়ে সমালোচনা করা যাবে না, তবে রায়ের গঠনমূলক সমালোচনা করা যাবে। বিচারপতি বললেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে সবাইকে। আইনের শাসন না থাকলে সমাজের একদম ভেঙে পড়বে। কাজেই কোনো বিচারকের বা কোনো আদালতের রায় যদি কারো পছন্দ না হয় বা কেউ যদি তাতে ক্ষুব্ধ হয়, তাহলে বা অন্য কোনো ব্যক্তি, কোনো যারা নাকি বুদ্ধিজীবীরা আছেন তারা সহ যদি কেউ মনে করেন যে না এই রায়টার সম্বন্ধে কিছু বলা দরকার, তো তারা গঠনমূলক সমালোচনা করতে পারেন, এই সম্বন্ধে লিখতে পারেন। কিন্তু প্রকাশ্যে আদালতকে স্ক্যান্ডালাইজ করা, এটা করলে বিচার বিভাগের খুব ক্ষতি হবে। রাজধানীর হাজারীবাগে কিশোর রাজাকে পিটিয়ে হত্যা করার ১২ ঘন্টার মধ্যেই মামলার প্রধান আসামি আরজু গুলিতে নিহত হয়েছে। তবে র্যাব বলছে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মারা যায় সে। এদিকে আরজুর পরিবার বলছে এই ঘটনার আগে তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তবে এলাকাবাসীর অভিযোগ, প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু। রামিম হাসানের রিপোর্ট। মোবাইল ফোন চুরির ঘটনার জের ধরে সোমবার হাজারীবাগে রাজা নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। অভিযোগের তীর ছিল স্থানীয় ছাত্রলীগ নেতা আরজুর বিরুদ্ধে। মামলার এজাহারেও রাজার পরিবার প্রধান আসামি হিসেবে উল্লেখ করে আরজুর নাম। মামলা দায়েরের পর র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে র্যাবের পক্ষ থেকেই জানানো হয় মঙ্গলবার ভোরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে সে। আরজুর পরিবারের অভিযোগ, কিশোর হত্যার ঘটনার সঙ্গে জড়িত নয় সে এবং তার বিরুদ্ধে এর আগে কোনো মামলাও ছিল না।
দর্শক, শব্দের ত্রুটির কারণে আমরা রিপোর্টটি দেখতে পারলাম না। পরবর্তীতে আমরা রিপোর্টে আবার দেখানোর চেষ্টা করব। এদিকে মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি মেহেদী হাসান আজিবর গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ সময় ঘটনাস্থল থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত রাত 1টার দিকে শহরের দোয়ারপাড় এতিমখানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজিবরকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে আজিবর ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় আজিবর। সে নিজেকে যুবলীগ কর্মী বলে দাবি করত। মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলায় আজিবর ৩ নম্বর আসামি হল। বাদীর দাবি, মূলত আজিবরের আগ্নেয়াস্ত্রের গুলিতেই মমিন ভুইয়া নিহত হন, আর আহত হন নাজমা বেগম সহ তার গর্ভে থাকা সন্তান। গত 23 জুলাই শহরের দোয়ারপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের 2 গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। পরে নিহত মমিনের ছেলে রুবেল বাদী হয়ে 16 জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জন গ্রেফতার করা হয়েছে। আজিবার নামে যে এটা নিহত হয়েছে আমরা জানতে পারলাম, তা অত্যন্ত দুর্ধর্ষ এবং সে অত্যন্ত সন্ত্রাসী। তা এতে আমরা একটু শান্তি পাচ্ছি। তারপরে যে 3টি মামলা আছে আমাদের সদর থানায়, এছাড়া আমাদের গত 23 তারিখে যে আলোচিত যে মাতৃগর্ভের শিশু গুলিবিদ্ধ এবং একজন মমিন নামে একজন 72 বছরের একজন যে বৃদ্ধ নিহত হন, সেই মামলার সে 2 নম্বর এজাহারে আসামি। দুপুরের সময় আরো থাকছে। প্রথমবার কিশোর সাফের চ্যাম্পিয়ন হওয়ার মিশনে আজ মাঠে নামবে বাংলাদেশ। ট্রফি ধরে রাখতে মরিয়া ভারত। স্বপ্নের শিরোপা ঘরে তুলতে সেরাটা খেলতে প্রস্তুত বাংলার কিশোররা। গোপালগঞ্জের কাশিয়ানী টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় ধরা হয়েছে 2023,72 লাখ টাকা। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এছাড়া আরও 5টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 3টি নতুন, অন্য 2টি সংশোধিত প্রকল্প। অনুমোদন দেওয়া 6টি প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 3,961,94 লাখ টাকা। বৈঠক শেষে প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আস্তে আস্তে ঢাকা থেকে মাওয়া, মাওয়া থেকে জাজিরা, জাজিরা থেকে বাঙ্গা, এবং এই বাঙ্গাতে আমাদের একটা আমাদের হবে জংশন। এটাকে আমরা এখান থেকেই আমরা সংযুক্ত করব আমাদের যশোর লাইনের সাথে। এই 6টি প্রকল্প অনুমোদনের বিপরীতে আমাদের প্রাকৃতিক ব্যয়ের পরিমাণ হচ্ছে 3,961 কোটি টাকা। 3,961 কোটি 94 লক্ষ টাকা ইনফ্যাক্ট। এর মধ্যে জিওবির পরিমাণ হচ্ছে 3,814 কোটি টাকা, আর 147 কোটি টাকা হচ্ছে সংস্থার নিজস্ব অর্থায়ন। হজযাত্রীদের ভিসা জটিলতা কেটেছে বলে কর্তৃপক্ষ দাবি করলেও যাত্রীরা বলছেন ভিন্ন কথা। আবার ভিসা যারা পেয়েছেন তাদের অনেকেই এখনো হাতে পাননি টিকিট সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এসব হজ যাত্রীদের কেউ 2 দিন, কেউ বা আবার আরো বেশি সময় ধরে অপেক্ষার প্রহর গুনছেন হাজি ক্যাম্পে। এর মধ্যে কয়েকটি ফ্লাইট চলে গেছে সৌদি আরবের উদ্দেশ্যে, কিন্তু নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার পরও ভিসা জটিলতার কারণে যেতে পারেননি অনেকেই। এখন আবার ভিসা মিললেও হাতে পাননি টিকিট, বোর্ডিং পাস। আমরা 13 তারিখে আসলাম, আসে এই যে গরমের মধ্যে কষ্ট করতেছি, এতটুকু বিছানার মধ্যে 2 জন করে লোক কষ্ট করতেছি, তার মধ্যে গোসল, খাওয়া দাওয়া কত সমস্যা, থাকা খাওয়া কত সমস্যা, খাচ্ছি না খাচ্ছি, আর যে পয়সাগুলি আনছি এখানে খাই দিয়ে আমরা শেষ করতেছি, আর ওখানে যাই কি করব? মহিলাদের ভিসা আসছে তো পুরুষের ভিসা আসেনি। আমাদের ভিসা হয়ে গেছে, টিকিটের গোলযোগ দেখতে পারতেছি না, এখনো ওই টিকিট পায় নাই, বোর্ডিং পায় নাই, ঘর পায় নাই। আর কর্তৃপক্ষ বলছে ভিসা জটিলতার সমাধান হয়ে গেছে। এখন ফ্লাইট ব্যবস্থাপনার দিকে নজর দিয়েছেন তারা। কিছুটা বিলম্ব হলেও সবাইকে সৌদি আরবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। সৌদি কর্তৃপক্ষের অকৃত্রিম সহায়তা, সেই বিষয়গুলি গতকালকেই আমরা আনতে পেরেছি। আনার ফলে তারপরে গত রাত্রি থেকেই আপনি জানেন যে সেই যাত্রীগুলি সম্পূর্ণ ফ্লাইটে গেছেন এবং এরপরে আবার সবকিছু
স্বাভাবিক অবস্থায় চলে আসছে এবং আর 2টা ফ্লাইট আমাদের আছে, বাকি যাত্রীগুলা সেই ফ্লাইটে যাবে। এইটার বিষয়ে আমরা এখন ভাবছি, পরিকল্পনা গ্রহণ করছি। এদিকে ভিসা মিললেও বিমানের টিকিট বুকিং নিয়ে সমস্যায় রয়েছেন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা। গভর্নমেন্টের পাসপোর্টগুলোতে ভিসা লাগে নাই, পরবর্তীতে আমাদেরকে সেটা দিতে চেয়েছিল, আবার নাকি গভর্নমেন্টের সেই ফ্লাইটটা আবার চালু হয়েছে, 2 ঘন্টা পিছায় সেখানে আবার গভর্নমেন্টের হাজির যাবে, এই জন্য আমাদেরকে দিতে পারেন না। হজযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কোরবানি এলেই বেড়ে যায় প্রয়োজনীয় পশু খাদ্য আর ভ্যাকসিনের দাম, ফলে বেড়ে যায় পশু লালন পালন ব্যয়। খামারিদের দাবি ব্যয় বাড়লেও সে তুলনায় বাজারে পশুর ভালো দাম পান না তারা। এর সঙ্গে এবছর ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যায় কোরবানির পশুর দাম বাড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। তবে সাময়িক এর সংকট কাটিয়ে দীর্ঘমেয়াদী সুফল পেতে আমদানি নির্ভরতা কমানোর সঙ্গে পশু উৎপাদনে দেশের কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকারের প্রতি পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। জুবায়ের ফাসালের রিপোর্ট। আমাদের চাহিদা মোতাবেক যাতে মানুষ গরু উৎপাদন করে, ব্রিডিং করে, সে ব্যাপারে আমরা প্রকল্প গ্রহণ করেছি। ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রীর এমন বক্তব্যে আশার আলো দেখছেন দেশের পশু খামারিরা। তারা বলছেন, গেল কয়েক বছরে আশানুরূপ লাভ করতে না পারায় ধারাবাহিকভাবে দেশে খামারের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে গবাদি পশুপালনের পরিমাণও, যার ফলে স্বাভাবিক সময়ের সঙ্গে কোরবানির বাজারও নির্ভরশীল হয়ে পড়ে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পশুর ওপর। আগে আমাদের নিজেরারই গরু মোষ সবকিছু মেলায় 10-12টা ছিল আমাদের একলাই, এখন আমার বাড়ি একটা গরু লেজও নেই। সবকিছুরই দাম বেশি, শুধু দুধের দাম কম। গরু থেকে আমরা যেটা পাই সেটা বিক্রি করে আমাদের যে মুনাফাটা আসছে তার চেয়ে আমাদের ব্যয়টা অনেক বেশি, যার জন্য অনেকেই এর প্রতি আগ্রহটা হারিয়ে ফেলছে। প্রতি বছর কোরবানি মৌসুমে 70 থেকে 80 লাখ পশু জবাই হয় দেশে, যার মধ্যে বেশিরভাগই গরু আর ছাগল। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্যে প্রায় 80% দেশীয়ভাবে উৎপাদিত পশু, আর বাকিটা আমদানি নির্ভর। তাই স্থায়ীভাবে আমদানি বন্ধ হলেও তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না বলেই মনে করছেন তারা। আমাদের কৃষকদের একটা যদি নিশ্চয়তা পায় যে ভারত থেকে আর পশু আসবে না, তখন কিন্তু আমরা এটা মোকাবিলা করতে পারবো। কিন্তু অনিশ্চয়তার মাঝে হঠাৎ করে যদি আবার বর্ডার 5-7 দিনের জন্য খুলে দেওয়া হয়, তখন আমাদের স্থানীয় কৃষকরা কিন্তু এটাতে মার খেয়ে যাবে। প্রতিটা গরুর দাম এখনই 10-15 হাজার বেশি, এবং কোরবানির সময় সেটা কিন্তু আরো বেড়ে যাবে। এটি আমাদের যারা পশু বিক্রি করবে ওই চাষিদেরকে পরবর্তীতে আবার নতুন করে পশু উৎপাদনের জন্য উৎসাহিত করবে। আগামী বছর হয়তো আবার এই পশুর দাম অনুরূপ থাকবে না, আর একটু কম হবে। তারা বলছেন, দীর্ঘমেয়াদী সুফল পেতে স্থানীয়ভাবে গরু ছাগল মোটা তাজাকরণ প্রকল্পে সরকারিভাবে অর্থায়নের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগও। জুবায়ের ফাসাল, সময় সংবাদ, ঢাকা। সমুদ্রে বাংলাদেশি জলসীমায় আবারও ভারতীয় ট্রলারের অনুপ্রবেশ বেড়েছে। এসব ট্রলার বাংলাদেশের জলসীমায় শুধু মাছ শিকারি করছে না, তারা বাংলাদেশি জেলেদের ওপর নির্যাতন চালাচ্ছে নানাভাবে। অসহায় বাংলাদেশি জেলেদের অভিযোগ, প্রশাসনের নজরদারির অভাবে ভারতীয় জেলেরা দেশের জলসীমায় অবাধ বিচরণ করছে। তবে জেলেদের অভিযোগ মানতে নারাজ কোস্টগার্ড। বরগুনা থেকে আমি আজিমের পাঠানো তথ্য, SM সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনা সহ বাংলাদেশের উপকূলে হাজারো জেলে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বর্তমানে জেলেদের অভিযোগ, সমুদ্রে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ছে ভারতীয় মাছ ধরা ট্রলার। ভারতীয় ট্রলারগুলো অত্যাধুনিক যন্ত্র দিয়ে সহজেই মাছের উপস্থিতি শনাক্ত করে সেখান থেকে জোর করে সরিয়ে দিচ্ছে বাংলাদেশি জেলেদের। এক্ষেত্রে প্রতিবাদ করলে বাংলাদেশি ট্রলার ডুবিয়ে দেওয়া সহ ভারতীয়রা জাল ও মাছ লুটিয়ে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ জেলেদের। ওরা ওখানে যাইয়া হাজার হাজার বোট বের দেয়, আমরা চালাই যাই ওগোদারে, যাই তো আমরা ওগোদারে আর জাল বাইতে পারি না। আর আইয়া কাল আমাকে পিডে মিডে যদি আল্লাহ পায় একাল লই যায়। আমাকে যদি বলি যে আমরা বয়ার পশ্চিমে চলে যান, তাহলে আমাকে তারা ইয়ে ওরা সাগর দিয়ে পাড়াই দেয়, তোরা যদি জাল মারো এই জায়গায় আমরা জাল কাটে দেবো। তাদের ওয়ারলেস আছে, যার ফলে একটা সুবিধা হইলে তাদের সব ডাকিয়ে আনে। আমাদের অনেক কোস্ট বাহিনী নেই কিছু না, আমাদের বাধ্যতামূলক আমাদের রিটার্ন চলে আসতে হয়। অবশ্য কোস্টগার্ডের এই কর্মকর্তার দাবি, জেলেদের অভিযোগ ভিত্তিহীন। সমুদ্রের প্রশাসনের নজরদারিতে কোনো কমতি নেই। আমাদের কাছে কোনো তথ্য নেই যে ভারতীয় জেলেরা এসে আমাদের সীমানায় মৎস্য আহরণ করছে। তবে এই ব্যাপারে আমরা সুনির্দিষ্ট কোনো ইনফরমেশন পেলে আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে তৎপর আছি। বারবার কোস্টগার্ডকে অভিযোগ দেওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় গত 27 জুলাই পাথরঘাটা উপজেলার সব মৎস্যজীবী ভারতীয় ট্রলারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পাশাপাশি ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি জমা দেন তারা। সময় সংবাদ, বরগুনা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 2 সদস্যকে কুমিল্লা সীমান্ত থেকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। সকাল 7টার দিকে সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। স্থানীয়রা জানায়, এক গরু ব্যবসায়ীকে ধাওয়া করে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। এ সময় স্থানীয়রা তাদের ধরে বিজিবির বোয়ারা বিওপিতে সোপর্দ করে। আটককৃতদের ফেরত পাঠাতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি 10-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোখলেসুর রহমান। বিদেশি ক্রেতাদের কাছে নেতিবাচক প্রচারের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণে এবার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ধস নেমেছে দেশের গার্মেন্টস সেক্টরে। বিশেষ করে 2021 সালের মধ্যে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা $50 বিলিয়ন করার জন্য 14% হারে প্রবৃদ্ধির প্রয়োজন হলেও এবার হয়েছে মাত্র 4.8%, যা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠার পর সর্বনিম্ন প্রবৃদ্ধি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প। প্রতি বছরই এ খাতে রপ্তানি আয়ের পরিমাণ তুলনামূলকভাবে বাড়ছে। স্বাধীনতার 50 বছর পূর্তি অর্থাৎ ভীষণ 2021 সালের মধ্যে এ খাতে রপ্তানি $50 বিলিয়ন নেওয়ার জন্য 2010 সালে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। সেই অনুযায়ী প্রতি বছর প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল 14%। সেই অনুযায়ী গত অর্থ বছরে $26.90 বিলিয়ন লক্ষ্যমাত্রা থাকলেও আয় হয়েছে $25.49 বিলিয়ন। তবে গত অর্থ বছরের তুলনায় $1 বিলিয়ন বেশি আয় হলো। প্রবৃদ্ধির হার ছিল মাত্র 4.8%। আমাদের প্রবৃদ্ধি এমনও হয়েছে যে 14% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। এটা নেমে প্রায় 7-8%-এর মধ্যে মোটামুটি কনস্ট্যান্ট ছিল। এবার এসে যেটা 4-এর কাছাকাছি হয়ে গেল, এটার একমাত্র কারণ হলো যে অস্থিতিশীল এদেশের মাঝখানে আমাদের প্রায় অনেক দিন ধরে অবরোধ, ধ্বংসাত্মক রাজনীতি, এটার কারণেই আমরা অনেক পিছিয়ে গেছি। গার্মেন্টস সেক্টরে জাতীয় পর্যায়ে চট্টগ্রাম অঞ্চলের রপ্তানি আয়ের পরিমাণ সাধারণত 35 থেকে 38%, কিন্তু নানা সমস্যার কারণে বর্তমানে তা 11%-এ নেমে এসেছে। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকে অর্ডার বুকিং এর ক্ষেত্রে পিছিয়ে গেছে। আজকে সেটা less than 11% হয়ে গেছে, ইনক্লুডিং সিইপিজেড এন্ড কেইপিজেড। তার মানে চিটগাং কিন্তু অনেক পিছিয়ে পড়েছে। 2012-13 অর্থ বছরে 21.5 বিলিয়ন রপ্তানি আয়ের পাশাপাশি 12% প্রবৃদ্ধি হয়েছিল। এক্ষেত্রে বিজিএম এর এই নেতা মনে করেন, প্রবৃদ্ধি অর্জনের হার বাড়াতে প্রয়োজন গার্মেন্টস সেক্টরে বিরাজমান সমস্যাগুলোর দ্রুত সমাধান। টার্গেট অ্যাচিভ করতে পারে না, এটা বিকজ অফ দ্য রানা প্লাজার যে প্রোপাগান্ডা, সেটা একটা কারণ। সরকারের পক্ষ থেকে গ্যাস, ইলেকট্রিসিটি দিতে অক্ষম। থার্ড হচ্ছে যে গত 3 মাস বিরোধী দলের যে আন্দোলন কন্টিনিউয়াস, বায়াররা নিজেরা আতঙ্কিত হয়ে যায়, তারা বাংলাদেশে ভিজিট করতে চায় না। আমরা আশা করি সেটা আমরা ওভারকাম করতে পারবো। গ্যাস ইলেকট্রিসিটিকে যদি সরকার এনশিওর করে দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 4048টি ছোট বড় গার্মেন্টস কারখানা চালু রয়েছে। এর মধ্যে শ্রমিকের সংখ্যা অন্তত 40 লাখ। আর চট্টগ্রামে চালু 700 গার্মেন্টসে কর্মরত রয়েছেন 5 লাখ শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মনিকা আক্তার নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। তারা জানান, গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মনিকা। চিকিৎসার এক পর্যায়ে হাসপাতালের ডেন্টাল ইউনিটে পাঠানো হলে স্বজনরা মনিকাকে সেখান থেকে বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করে। পরে গতকাল বিকেল 5টার দিকে মনিকাকে আবারও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। মুখমণ্ডল বেশি ক্ষতিগ্রস্ত হয় চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তাকে প্লাস্টিক সার্জারি বিভাগে স্থানান্তরের পরামর্শ দেন, কিন্তু প্লাস্টিক সার্জারি বিভাগ খোলা না থাকায় মনিকাকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে স্বজনদের সব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পারে চলেছিল মানে গাড়িয়ে লেগুনায় ইয়া দিয়া বাড়ি দিয়া গেছে গা। যাওয়ার পর রাতে 10টা বাজে হেরা নিয়েছে মেডিকেলে, মালিক লিয়েছে। আনার পরে এই তো আর কোনো চিকিৎসা হয় নাই। যাই মডার্নে কিছু হয়েছে, হওয়ার পরে আবার এই জায়গায় পাঠাইছে কালকে 5টায়। ইমার্জেন্সিতে ভর্তি করছে, কোনো খাওয়ারও নাই, কোনো চিকিৎসাও নাই, বিনা চিকিৎসায় মারা গেল আর কি। অনেক রিকোয়েস্ট করা হয়েছে, ভাই আমার রোগীর একটু ভর্তি করেন। এমার্জেন্সি অনেক কি করছে, কোনো ডাক্তারে কোনো অ্যাওয়ার্ড করলো নাই, ধরে নাই।
তো অবশেষে কইছি ঠিক আছে দেখেন রুগীটা এইভাবে কিছু খাইতে পারে না বা স্যালাইন জাতীয় একটা খাবার কিছু দেন, বলতেছে না এখন না যা কিছু কালকে সকাল 10টায় ভর্তি হইলে তারপরে। যেহেতু সংশ্লিষ্ট ওই দুইটি বিভাগে জরুরি ভর্তি নাই, জরুরি শুধুমাত্র অফিস টাইমে সকালে তাদের কনসালটেশনের পরবর্তীতেই ভর্তি, এইটুকু টাইমে রোগীটাকে অন্য কোথাও অন্যত্র না পাঠিয়ে বরং আমরা রেখেছি, তার প্রয়োজনীয় জরুরি চিকিৎসা ব্যবস্থা নেওয়ার সবটুকুই নিয়েছি। অর্থাৎ তাকে যে সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয় নাই বা চিকিৎসা গাফিলতি হয়েছে এ কথা বলার অবকাশ নাই। স্কুলে আসা যাওয়ার সময় বখাটেদের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বখাটেদের নানা রকম অঙ্গভঙ্গি কটূক্তি সীমা ছাড়িয়ে যাচ্ছে। দিনের পর দিন এমন নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত লজ্জায় অপমানে গত রোববার এক ছাত্রী বেছে নেন আত্মহননের পথ। এ অবস্থায় প্রশাসনিক তৎপরতা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষকরা। অবশ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আশ্বাস দিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার। ওবায়দুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গত রোববার মধ্যরাতে 5 পৃষ্ঠার একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করে গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী আমিনা খাতুন। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, রাস্তাঘাটে প্রায়ই রায়হান নামে এক বখাটে তাকে উত্ত্যক্ত করত। শেষ পর্যন্ত সালিশ বৈঠকে কিশোরীকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে অসহায় ও অপমানিত বোধ করে ছাত্রীটি বেছে নেয় আত্মহত্যার পথ। ছেলের তরফ থাকিয়া আর তারা ভেড়াং ভেড়াং প্লেয়ার নিয়ে আসছে, এরা মিটিং দরবার করলো করি আমি মেলা প্রকারের আমি কস দিছি, জানি দিয়ে পড়াবো, এটা হবে ওটা হবে, বাপ মা থানা যা থাকা লাগবে, কেস হবে, মেলা বিভিন্ন প্রকারের আইন আদালত দেখাইল। বিদ্যালয়ের ছাত্রীরা জানায়, রাস্তার মোড়ে বখাটেরা স্কুলে যাওয়া আসার সময় তাদেরকে শুধু কটূক্তি করে না, শারীরিকভাবে হেস্তনেস্ত করারও চেষ্টা করে। বিশ্রীভাবে অনেক নানা কথা বলে, তারপরে হচ্ছে একাই গেলে খুবই সমস্যা হয়। কিছুদিন আগে আমার একটা বান্ধবীর চুল টেনে ধরা হয়েছিল। অটোতে যান কিংবা রিক্সাতে যান, এমন হয় যে পিছন থেকে ওনার এক সাইড টেনে ধরতেছে। ওদের যদি কিছু বলি তাহলে বন্ধুরা এসে একসঙ্গে বলে এসব বলো কেন, এসব বললে রাস্তায় যাইও, তোমাকে আটকায় দেখো কি করি। এদিকে স্কুলের প্রধান শিক্ষক জানান, এ মাসের শুরুতে ছাত্রীদের অভিযোগ পেয়ে তিনি প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন। 10 জন মেয়ে আসলো যে স্যার আমাদের রাস্তাঘাটে চলতে একটু সমস্যা। তাৎক্ষণিক আমি জেলা প্রশাসনকে বলছি, এসপি স্যারকে বলছি যে যখন তাদের সব সিভিল লোক পাঠান, পিয়াটাকে ধরে শাস্তি তার ব্যবস্থাটা কমে যাবে বলে মনে করি। এ অবস্থায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে মতবিনিময় করে তাদের নিরাপত্তার আশ্বাস দেন। আমরা নজরদারি করছি, ব্যবস্থা নিচ্ছি, তারা যেন এই বিষয়ে কোনো সংশয় তাদের মনে না থাকে। স্কোয়াড বলে আলাদা কোনো ফরমেশন নাই, পুলিশ সদস্য যে যেখানে আছে সেখানেই কোনো ইপটিজিং বা জাতীয় বা যে কোনো আইন বিরোধী কাজের সাথে আমাদের কোনো পিছপা নেই। আমরা এই ব্যাপারে একদম জিরো টলারেন্স। নিহত আমিনাকে উত্ত্যক্তকারী বখাটে রায়হানকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশে আইনের সুশাসন নেই বলেই হত্যাকারীরা মানুষ হত্যা করতে ভয় পায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি কথা বলেন। আমাদের দাবি, বিচার করুন, শাস্তি দিন, ফাঁসি দিন, বন্ধ করুন, শিশুদের মারা বন্ধ করুন, নারী নির্যাতন বন্ধ করুন। রাজন হত্যা হয়েছে, রকিব হত্যা হয়েছে, রবিউল হত্যা হয়েছে, প্রতিদিন হত্যা হচ্ছে। কেন এই অবস্থা সৃষ্টি হয়েছে? আইনের শাসন নাই, সুশাসন নেই, এই জন্য মানুষ খুন করতে ভয় পায় না, তারা জানে তার বিচার হবে না। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়। বেশ কিছুদিন ধরে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা ও হৃৎপিণ্ড জটিলতায় ভুগছিলেন শুভ্রা মুখার্জি। নয়াদিল্লির আর্মি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল তার অবস্থা অত্যন্ত সংকটজনক। শুভ্রা মুখার্জির জন্ম বাংলাদেশের নড়াইল জেলার ভদ্রবিলা গ্রামে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বোমা বিস্ফোরণ মূলত বিদেশি পর্যটকদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রায়িত ওংসোয়ান। বিস্ফোরণস্থল ইরাওয়ান মন্দিরটি পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল বলেও দাবি করেন তিনি। রাজধানী সিদলম জেলার অন্যতম আকর্ষণ এই ব্রহ্ম মন্দিরের কাছে এই বিস্ফোরণে অন্তত 21 জন নিহত ও 120 জন আহত হয় বলে জানায় ব্যাংকক পোস্ট। হামলায় নিহতদের মধ্যে অন্তত 8 জনই বিদেশি পর্যটক বলে জানিয়েছে গণমাধ্যমটি। মন্দিরের আশপাশের এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় আরও 2টি বোমা উদ্ধার করেছে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। এই ঘটনার তদন্তে ওয়ার রুম নামে বিশেষ একটি অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন থাই প্রতিরক্ষামন্ত্রী। আবারও বোমা হামলা হতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। সাফ অনূর্ধ্ব-16 ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। শিরোপা জয়ের লক্ষ্যে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। একদিকে ভারতের লক্ষ্য শিরোপা নিজেদের কাছেই রাখা, অন্যদিকে স্বাগতিক বাংলাদেশও চায় প্রথমবারের মতো আসরের শিরোপা ঘরে তুলতে। সিলেট জেলা স্টেডিয়ামে দু দলের ফাইনালের এই লড়াই শুরু হবে বিকেল 5টায়। দিগেন সিংহের ছবিতে দেখুন আব্দুল আহাদের রিপোর্ট। প্রথম আসরে দেখা না হলেও গেল আসরেই ভারতের সাথে সাক্ষাৎ হয় বাংলাদেশের। যদিও সেবার বর্তমান চ্যাম্পিয়নদের কাছে 2-0 গোলে হারের স্মৃতি নিয়েই নেপাল থেকে ঘরে ফিরে আসতে হয় শাওনদের পূর্বসূরিদের। কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা দুরন্ত তার প্রমাণ ইতোমধ্যেই পেয়েছে ভারত। কারণ এই ভারতকে হারিয়েই যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠে শাওনরা। এবার সেই চিরচেনা ভারতই শিরোপা জয়ের পথে স্বাগতিকদের শেষ বাধা। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স করা বাংলাদেশ অবশ্য খুব বেশি চিন্তিত নয় ফাইনাল নিয়ে, কারণ আত্মবিশ্বাসের পাশাপাশি দলে নেই কোনো ইনজুরি সমস্যা। যদিও 2টি হলুদ কার্ডের কারণে ফাইনালে মূল স্ট্রাইকার নিপুকে পাচ্ছে না স্বাগতিকরা, তাই নিপুর ঘাটতিটা নিজেই পূরণ করতে চান আগের ম্যাচের নায়ক লোকাল বয় সাদউদ্দিন। এদিকে দলনেতা ও কোচের কণ্ঠে শুধুই জয়ের প্রত্যাশা। আঠারো কোটি মানুষের স্বপ্ন যে আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবো, আমরা আমাদের বেস্ট থেকে বেস্ট এফোর্ট দিয়ে মাঠে জয় নিয়ে ট্রফিটা আমাদের কাছে রাখবো। টুর্নামেন্টে আমরা এখন অপরাজিত আসছি। আমার আল্লাহ যদি আমাদের সহায় থাকে, আপনাদের ভালোবাসা থাকে, দোয়া থাকে, আমরা এই জয়টা বজায় রাখতেছি। ফাইনালে যেহেতু আমার কলিগ আমার প্লেয়ার লিপুরে পাবো না, আমি ওই জায়গায় আমি ওর জায়গায় আরো কাভার দিতে হবে, আমার ভালো এফোর্ট দিতে হবে। অন্যদিকে ফাইনালের আগে ইনজুরি ভর করেছে ভারত দলে, যেখানে মূল 3 জন খেলোয়াড়ই থাকতে পারেন মাঠের বাইরে। তবে সব বাধা অতিক্রম করে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব কিছু নেই বলেই হুঁশিয়ারি দিলেন দলের কোচ। সেই সাথে খেলোয়াড়রাও চান নিজেদের সেরাটা দিয়ে শিরোপা নিজেদের কাছেই রাখতে। আমাদের দলে বেশ কিছু ইনজুরি সমস্যা আছে, তবে পর্যাপ্ত ফুটবলার থাকার কারণে আশা করছি সেটা খুব বেশি সমস্যা করবে না। বাংলাদেশ ভালো দল, তাই আমাদের ছেলেরাও প্রস্তুত তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে। ফাইনালে ভালো কিছু করে নিজের সেরাটা দিয়েই চেষ্টা করব দলকে জেতাতে। ওদের কাছে আমরা একবার হেরে গেছি, আমরা এবার চাইবো কি ওদের আমরা ফুল এফোর্ট দিয়ে খেলবো, কি বাংলাদেশকে এবার আমরা হারাবো। সাফ অনূর্ধ্ব-16 প্রথম শিরোপা পাকিস্তানের ঘরে গেলেও এর পরের শিরোপা ঘরে তোলে ভারত। চূড়ান্ত প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশ দল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে। এখানে প্রার্থনা জুড়েছিল 16 কোটি মানুষের প্রত্যাশা পূরণ করে সিলেটের মাঠে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টির। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাংবাদিক প্রবীর শিকদার 3 দিনের রিমান্ডে, তাকে গ্রেফতার করা দুঃখজনক মন্তব্য তথ্যমন্ত্রীর। তড়িঘড়ি করে গ্রেফতার, রিমান্ড সবই অস্বাভাবিক বললেন সুরঞ্জিত। নাশকতার 3 মামলায় রাজধানীর পান্থপথ থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার আসামি আজিবর ও রাজধানীতে কিশোরকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা আরজু গুলিতে নিহত। র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ। টিকিট জটিলতা সহ নানা কারণে দুর্ভোগে হাজার হাজার হজযাত্রী। বিলম্বিত হচ্ছে একের পর এক ফ্লাইট। সমাধান হয়েছে ভিসা সমস্যার দাবি কর্তৃপক্ষের। এবং ভারত থেকে গরু আমদানি বন্ধ হয়ে যাওয়ায় এবার কোরবানির হাটে পশুর দাম বাড়ার আশঙ্কা।
আমদানি নির্ভরতা কমানোর পরামর্শ প্রাণী বিশেষজ্ঞদের। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।